আমার ফার্স্ট মডেলে ছিল 6, সেকেন্ড মডেলে 4, আর থার্ড মডেলে খুব সম্ভবত 7 ছিল, এরকম চিন্তা করা যায়। মানে বাসার ভাই আসলে কিভাবে সম্ভব? ও বাড়ি থেকে পড়াশোনা করত, নিজের খরচ নিজে মেনটেন করত। ও আর্টসের স্টুডেন্ট ছিল, এত দূর থেকে যাওয়া আসা করত। এরপরেও সে কিনা 250 স্টুডেন্টের ভিতর পড়াশোনা করে তার পজিশন 4, 5, 6, 7 এগুলোর ভিতরে রাখতো। আপনি আসলে আপনার বাবা মা ভাইকে বলতে পারেননি এরকম কোনো কথা কি আপনার ভিতরে আছে? যদি থাকে তাহলে আমরা শুনতে চাই, এবং আমাদের সাথে সাথে আশা করি আপনার বাবা মাও কোনো কোনো একদিন না একদিন, কোনো সময় না কোনো সময় শুনবে বিষয়টা। কারণ আমার দ্বারা বিএসসি প্রাইভেট ইউনিভার্সিটি বিএসসি করা সম্ভব ছিল না। তার মানে কি আমার দেয়ালে পিঠ থেকে আছে, মানে ডুয়েট হতেই হবে। তো ওই অনুপাতে আমি পড়াশোনা করছি, মানে যতটুকু সম্ভব, যাতে আমি চান্স না পেলে আমার কোনো আফসোস না থাকে যে আমার যা এইটার কারণে হ্যাঁ। এতটুকু ত্রুটির কারণে আমি চান্স পাইনি। এর জন্য আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি পড়াশোনা করতে। আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থী। ডুয়েট জয়ের গল্প এই পর্বে আজকে আমরা এমন একজন ভাইকে নিয়ে উপস্থিত হয়েছি যার ডুয়েট অ্যাডমিশন জার্নিটা মোটেও সহজ ছিল না। তার ডুয়েট অ্যাডমিশন জার্নিটা কতটা কঠিন ছিল, কতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, তা আমরা আজকে ভাইয়ের মুখ থেকেই শুনব। প্রথমে আমরা ভাইয়ের পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল বাশার, তৃতীয় বর্ষ সিএসসি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো ভাই বাসার ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো চান্স পাইলেন এই যে দেখতে দেখতে সেই দিন, এখন আবার দেখা গেছে যে এই কয়টা দিনের ব্যবধানে আপনি থার্ড ইয়ারে উঠে যাচ্ছেন। আপনার অনুভূতি কেমন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনুভূতি খুব ভালো। উম, আমি আমার মানে আজ মেবি 2 বছর পূর্ণ হলো। উম, আমি ডুয়েট চান্স পেয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, এখন তৃতীয় বর্ষে পদার্পণ করলাম। উম, আচ্ছা আচ্ছা। বাসার ভাই, আজকে অনেক মজার একটা ঘটনা ঘটছে। মজার ঘটনাটা হচ্ছে যে আপনাদের এই যে ডুয়েটে চান্স পাওয়া 2 বছর পূর্তি উপলক্ষে উম, আজকে আপনার ফ্রেন্ডরা কিন্তু রান্না বান্নার আয়োজন করছে। মোটামুটি এখন রান্না বান্না কমপ্লিট, ঠিক আছে। জি ভাই। আমাকে নক করছিল, উম, আমি আপনি কথা বলার পরে উম, ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বলার পরে গিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করব, ঠিক আছে। জি ভাইয়া, ইনশাল্লাহ। তাহলে আপনি এদিক থেকে কিন্তু বোনাস পাচ্ছেন। জি ভাইয়া, আচ্ছা। ইনশাল্লাহ। তো বাসার ভাইয়ের আসলে অ্যাডমিশনের জার্নিটা আমি অনেকটুকুই জানি। এমনি আমরা যেমন স্বাভাবিকভাবে আমাদের সবকিছু হয়ে থাকে, বাসার ভাইয়ের জন্য মোটেও এটা ছিল না। আমরা পর্যায়ক্রমে বাসার ভাইয়ের একেবারে শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিষয় যতটুকু পারি সম্ভব তুলে ধরবো। আশা করি এটার মাধ্যমে আমাদের অনেক ছোট ভাই বোন অনুপ্রাণিত হবে। বাসার ভাই, আপনি ডুয়েট সম্পর্কে জানতে পারেন কোন সেমিস্টার থেকে? আমি আসলে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার মানে গাজীপুরে, আমার বাসা গাজীপুরে, যে সুবাদে আমি ডিপ্লোমাতে ভর্তি হওয়ার শুরুতেই আমি ডুয়েট সম্পর্কে জানতে পারি যে ডিপ্লোমা পাশ করার পরে এখানে ডুয়েটে এডমিশন দিতে হবে, ডুয়েটে পড়াশোনা করতে হবে, সেই সুবাদে আসলে জানতে পারি আসলে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনি ডুয়েট সম্পর্কে জানছেন দেখা গেছে যে ১ম থেকেই। জি। কিন্তু ডুয়েটের জন্য যে প্রিপারেশন পড়াশোনা, এটা কি আপনি পলিটেকনিক মানে থাকা অবস্থাতেই শুরু করছেন? বা কখন শুরু করছেন এটা? এটা আসলে পলিটেকনিক থাকা অবস্থায় ওইভাবে পড়াশোনা শুরু হয়নি, এডমিশনে আসার পরেই আসলে ওইভাবে এডমিশন বা ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি অনেক আগে থেকে ওইভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাননি। না। বাশার ভাই আসলে অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়ার সুযোগ পায়নি, তার পেছনেও কিছু কারণ আছে। আমরা যেহেতু আজকে বসছি সবকিছুই জানবো। বাশার ভাই, আমি যতদূর জানি যে আপনি দেখা গেছে যে ডিপ্লোমার একেবারে শুরু থেকে, একেবারে এসএসসি থেকে দেখা গেছে নিজের পড়াশোনার খরচটা নিজেই ম্যানেজ করেন কোনো না কোনোভাবে। তো পুরো ডিপ্লোমার যে জার্নিটা আপনি থাকছেন বাইরে, বাসা থেকে তো আর পলিটেকনিকে পড়াশোনা করেননি? না ভাইয়া, বাসা থেকে আমি ও পলিটেকনিকে পড়াশোনা। আচ্ছা, আচ্ছা। আপনি পলিটেকনিকে পড়াশোনাও করছেন বাসা জি থেকে? ভাইয়া, বাসা থেকে পলিটেকনিকে আচ্ছা, পড়াশোনা আপনার করছি। পলিটেকনিক কোনটা ছিল? আমি প্রথমত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছিলাম, তারপরে ওখান থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করার পরে তারপরে আমাদের বোর্ড থেকে পলিটেকনিকে ট্রান্সফার করে দেয়। আচ্ছা। তারপরে আমি নরসিংদী পলিটেকনিকে ট্রান্সফার হয়ে যাই, তখন ও বাসা থেকেই কন্টিনিউ করেছি। বাসার ভাইয়ের আসলে বাসা থেকে প্রিপারেশন না নেওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণ আমার আপনার মতো অনেকের মতোই স্বাভাবিক ছিল না তার পড়াশোনার লাইফ স্টাইলটা। আমরা যেহেতু আজকে বাসার ভাইকে নিয়ে উপস্থিত হয়েছি সবকিছুই জানার চেষ্টা করব। বাসার ভাই, আপনি পলিটেকনিকে যখন পড়েন তখন আপনি পলিটেকনিক থেকে আসলে প্রিপারেশন নিতে পারেননি কেন? আপনার কি ব্যস্ততা না কি কারণ ছিল? আসলে ব্যস্ততা বলতে আমার পারিবারিক অসচ্ছলতা ছিল, যার কারণে টিউশনি করতে হয়েছে। বাসায় থেকে যাতায়াত করে পলিটেকনিকে যাওয়া আসা, যার কারণে অনেক একটা সময় নষ্ট হতো। আবার নিজের পড়াশোনা, টিউশনি, যার কারণে আসলে ওই ডুয়েট সম্পর্কে মানে ওইভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব হয়ে ওঠেনি।
আচ্ছা, এটা একটা কারণ। কারণ একজন একজন স্টুডেন্ট তার নিজের পড়াশোনা চালানোর জন্য বাড়তি আবার টিউশনি করা ওই বয়সে, পলিটেকনিকে থাকা অবস্থায়, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া কিছুটা, ফ্যামিলির সাথে থাকা, আবার বাড়ি থেকে নরসিংদীতে ক্লাস করা, এত কিছুর ভিতরে আসলেও বাড়তি প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। তো বাশার ভাই, আপনি এই যে পলিটেকনিকে থাকা অবস্থায় বাড়তি টিউশনি করতেন, আমি যতটুকু জানি আপনার সাংসারিক টুকিটাকি কাজও করা লাগতো। জি ভাই। এটার বাইরে আপনি আপনার পলিটেকনিকের রেজাল্ট কেমন করতেন, মানে কিভাবে কিভাবে মেনটেন করতেন? আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট খুব ভালো ছিল। আমি যথেষ্ট পড়াশোনা করতাম। আমার পড়াশোনার প্রতি অনেকটা কনসার্ন ছিল। আমি মানে কোনোভাবেই আমার পড়াশোনায় যাতে আমি পিছিয়ে না যাই বা আমার পড়াশোনার ক্ষতি না হয়, এরকম কিছু আমি করতাম না। যতটুকু সম্ভব যখন টিউশনি থাকতো টিউশনি করতাম। বাসায় এসে রেগুলার পড়াশোনা করতাম। পরীক্ষাগুলো ভালোভাবে দিতাম। আলহামদুলিল্লাহ আমার ডিপ্লোমার রেজাল্টও অনেক ভালো ছিল এবং সবসময় আমি ফার্স্ট হইতাম। আচ্ছা, আচ্ছা। কিন্তু ভাই, আপনি এই যে দেখেন ডুয়েট অ্যাডমিশনে আমাদের তো অনেক খরচের বিষয়। হুম। আমাদের এখানে একজন স্টুডেন্টের ভালোই খরচ হয়। তো যেখানে আপনি পলিটেকনিকের পড়াশোনায় নিজেরটা নিজে ম্যানেজ করতেন, তো আপনি আবার এইরকম সিদ্ধান্ত কিভাবে নিলেন যে ডুয়েট অ্যাডমিশনে আসবেন? এবং এরকম সিদ্ধান্ত নেওয়ার পর এখানকার যে একটা কোচিং এর খরচ থেকে শুরু করে এখানে যে একটা খরচ, এটা আপনি কিভাবে ম্যানেজ করলেন বা এই সিদ্ধান্তটা আপনার নেওয়া কেমন ছিল? আসলে আমার পক্ষ থেকে মানে আমার পক্ষে প্রাইভেট ভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করা আসলে সম্ভব ছিল না। যার কারণে আমার চিন্তা ভাবনাই ছিল যেভাবেই হোক আমাকে ডুয়েট এডমিশন দিতে হবে, ডুয়েট এ চান্স পেতে হবে। যার কারণে আমি আগে থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে কত টাকা খরচ হয় বা হুম, হুম, কিভাবে হুম। কি করা যায় সেইভাবে আসলে ম্যানেজ করছি। ইভেন আমি এডমিশনে থাকার সময়ও ১ম ৩ মাস টিউশনি করাইছি। দেন টিউশনি করায় আমার টাকাগুলো ম্যানেজ করে নিছি যাতে আমার মানে ফুল এডমিশনটা যাতে কোনো সময় নষ্ট না হয়, পরবর্তীতে যাতে আমি আটকে না যাই বা মানে অর্ধেক এডমিশন যাওয়ার পরে যাতে আমি থেমে না যাই। সেইভাবে প্ল্যান করে আমি আগাইছি আমার নিজের মতো করে। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাসার ভাইয়ের সম্পর্কে আমি অনেকটুকুই জানি। মানে একজন স্টুডেন্ট যে এইভাবে ম্যানেজ করতে পারে, মানে ও যখন আমাদের কোচিংয়ে পড়ে, তখন আমাদের কোচিং থেকে তার বাড়ি বেশ কিছুটা দূরে, ভাইয়ের কাছ থেকে শুনবো। তো একজন স্টুডেন্ট বাড়িতে গিয়ে পড়াশোনা করা, বাড়ি থেকে এসে কোচিংয়ে ক্লাস করা, আবার বাড়িতে গিয়ে পাশাপাশি টিউশনি করানো, এরপরেও আবার অ্যাডমিশনের পড়া রিকভার করা, মানে এটা জাস্ট জাস্ট অ্যামাজিং। মানে এরকম আমি আসলেই খুবই কম দেখছি আমার লাইফে যে একজন স্টুডেন্ট এত কিছু ম্যানেজ করতে পারে। এবং এর পিছনে আরও কিছু কথাবার্তা আছে যেগুলো শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন যে আসলেই কিভাবে সম্ভব ছিল। তো বাশার ভাই, আপনার এই যে অ্যাডমিশনের যে খরচাপাতি, এটা তো পুরোটা আপনিই মোটামুটি ম্যানেজ করছেন প্রাইভেটের টাকা দিয়ে। জি ভাইয়া। এটা আমি মোটামুটি আমার মানে আগে থেকেই কিছু ম্যানেজ করছি। আর ১ম ৩ মাস টিউশনি করায় ওইভাবে ম্যানেজ করে নিছি। যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আপনার আর ওইরকম ফিনান্সিয়াল কোনো প্রবলেম হয়নি অ্যাডমিশনে, না, যতদিন না, অ্যাডমিশন ছিল? না অ্যাডমিশনে আর ঐরকম কোনো ফিন্যান্সিয়াল প্রবলেম হয়নি। আচ্ছা, আচ্ছা। বাশার ভাই কি এখনো টিউশনি করান? হ্যাঁ ভাইয়া, এখনো আমি টিউশনি করাই। মানে আপনি সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত টিউশনি জি করান? ভাইয়া, এখনো আমি টিউশনি করাই। আচ্ছা, বাসার ভাই, অ্যাডমিশনের সময়টা পুরোটা তো বাসায় ছিল। অ্যাডমিশনে চান্স পাওয়ার পরে সবার একটু লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সবাই একটু ভিন্ন রকমভাবে চলাফেরা করে। কিন্তু বাসার ভাই এখনো বাড়ি থেকে ডুয়েটে ক্লাস করে। এখনো বাড়ি থেকে। মানে এবং তার রেজাল্টও মানে অনেক ভালো। অনেক ভালো মানে অনেক ভালো। তো এগুলো বিষয়ে শুনবো। আরেকটা বিষয় যেটা আপনারা শুনে উপকৃত হবেন সেটা হচ্ছে যে, বাসার ভাই যখন আমার সাথে ১ম দেখা করে, আমি যখন বাসার ভাইয়ের সাথে ১ম কথা বলি, এটা বাসার ভাই কোন সেমিস্টারের দিকে হবে? 3rd সেমিস্টারের দিকে তখন সালটা ছিল ২০১৮ সাল ২০১৮ সাল। সালে। তো বাসার ভাইয়ের সবচেয়ে বড় টেনশন যেটা ছিল, বাসার ভাই আর্টসের স্টুডেন্ট ছিল। তো ও আমাকে বারবার একটা প্রশ্ন করতো, ভাই আমি তো মানে ওর আগ্রহ অনেক বেশি, ওর প্রচেষ্টা অনেক বেশি, ওর ভিতরে আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানে ডুয়েটটা যে ওর দরকার এটা ওর কথাতে বোঝা যাইত। কিন্তু ওর ভিতরে একটা ছোট্ট একটা কনফিউশন কাজ করতো, সেটা হলো ও আর্টসের স্টুডেন্ট ছিল। ও আমাকে বারবার বলতো যে, ভাই আমি তো আর্টসের কমে আপনার রসায়ন, তারপরে ফিজিক্স, এই সাবজেক্টগুলো আমি কিভাবে কভার করব? তো আমি তো আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট, যতটুকু মেন্টালি একটা সাপোর্ট দেওয়া, এটা বলতাম। এখন বাসার ভাইয়ের বিষয়টা কেমন ছিল সেটা আপনারাই শুনুন। আচ্ছা বাসার ভাই, এই যে আপনি আর্টসে ছিলেন, তো আর্টস থেকে অ্যাডমিশনে যে আপনি আসতেছেন, শুধু এই জায়গাটা একটু বলেন। এতে করে আপনার কোনো ভয়, কনফিউশন বা আপনি কি মনে করতেন একটু বলেন? আসলে আমি মাদ্রাসা প্লাস আর্টস ব্যাকগ্রাউন্ড ছিলাম। যার কারণে আমার আসলে আমি ওই ফিজিক্স বলেন বা রসায়ন বলেন এগুলো সম্পর্কে আমি অতটা জানতামও না বা কিভাবে। ডিপ্লোমাতে মূলত মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করে পরীক্ষা দিছি, পাস করছি। হুম। যার কারণে এই এডমিশনের এত জানি একটা ভয় কাজ করতো। আমি কি ওদের সাথে পারবো কিনা? ওরা 9, 10 ২ বছর পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ছে। ওদের সাথে আমি পারবো কিনা?
যার কারণে আসলে ভাইদের কাছ থেকে জানা যে আসলে আর্টস, আর যারা আর্টসে আছে তারা কি পারবে কিনা, তাদের কতটুকু মানে এফোর্ট দিতে হইব এ সম্পর্কে আসলে জানা যে আচ্ছা আমি আচ্ছা। পারবো কিনা। বাসার ভাই যেহেতু নিজের খরচে নিজে পড়াশোনা করতো, দেখা গেছে যে কোনো আর্টস কমার্স আমরা যারা, আমি নিজেও আর্টস থেকে ডুয়েটে চান্স পাইছি, আমারও এসএসসিতে, আমিও এসএসসিতে আর্টসে ছিলাম, মানবিক শাখায় ছিলাম। তো বাসার ভাই যেহেতু নিজের খরচে পড়াশোনা চালাইতো, সুতরাং এখানে যে বাড়তি কোনো প্রাইভেট পড়বে, বাড়তি কিছু করবে, এই সুযোগটা বাসার ভাইয়ের ছিল না। মানে বাসার ভাই কিন্তু শুধু কোচিংয়ের উপরেই ডিপেন্ড করেছিল। বাসার ভাইয়ের কাছে আমি এখন জানতে চাবো যে আপনি যেহেতু আর্টস ছিলেন, শুধু কোচিংয়ের ক্লাস বা কোচিংয়ের পড়াশোনা দিয়ে আপনার কি ওই সাবজেক্টগুলো যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো কি রিকভার হতো? উম, জি আসলে ভাইয়া আমার কোচিং এর ক্লাসগুলোতেই অনেক হেল্পফুল ছিল। ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি ছিল। যখন যা না বুঝতাম সুন্দর করে বুঝাইতো, এবং কোনো সমস্যা থাকলে বাসায় কোনো সমস্যা হলে পরবর্তী ক্লাসে বললে ভাইয়ারা সুন্দরভাবে বুঝিয়ে দিত। আমার এক্সট্রা কোনো মানে কোনো জায়গায় পড়তেও হয় না, কোনো জায়গায় কোনো পরীক্ষাও দিতে হয় না। আমি যেই কোচিং এ পড়ছি, যেই কোচিং এ মানে ক্লাস করছি ওখানেই পড়ছি, এবং আমি ইভেন কোনো ক্লাস মিস দিই নাই। ভাইয়ারা মানে ছোট ক্লাস হইলেও সেটা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করছি যাতে কোনো কিছু মিস না যায়, এবং কন্টিনিউ পড়াশোনা করছি যাতে ভাইয়া যারা যেভাবে বলছে ওইভাবে চলার চেষ্টা করছি। বাসার ভাইয়ের ব্যাপারে আমি একটা বিষয় দেখতাম যে আমি নিজেই যখন ক্লাস নিতাম, দেখা গেছে যে আমার একটা অভ্যাস হলো কি, আমি একটা অধ্যায় অনেক সময় পুরোপুরিটা শেষ করি না। যেগুলো একটু অন্যরকম, যেগুলো একটু পরে পড়লে আগের জিনিসগুলো সহজ হয়ে যাবে, এরকম ছোট ছোট দুই একটা বিষয় আমি বাদ রাখি সব সময়। তো দেখা গেছে এই বিষয়গুলো আমরা পরে কোনো সময় রিকভার করে দিই। তো একটা ছোট্ট টপিক বা দুইটা ছোট্ট টপিক যেটুকু শেষ করতে হয়তো বা 30 মিনিট 40 মিনিট সময় লাগবে, দেখা গেছে এমনি একদিন আমি ওই টপিকের উপরে ক্লাস দিতাম কোচিংয়ে। আমি মনে করতাম যে বাসার ভাই হয়তোবা আসবে না, কারণ ও দূরে থেকে আসে, বাসা থেকে আসে, মোটামুটি এই ফ্রেন্ডের কাছ থেকে পরে দেখে নেবে। কিন্তু আমি লক্ষ্য করতাম যে এই ক্লাসগুলো মানে ওর বাসা থেকে আসতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগতো, তারপরে ও এই ক্লাসগুলোও মিস দিত না। এটা মানে আমার কাছে অবাক করা বিষয়, আমি আসলে কখনো দেখিনি। আমার আশেপাশের যে স্টুডেন্টগুলো আমার কাছে আসে, আমি সবাইকেই বলি যে বাড়ি থেকে আসলে পড়াশোনা ওইভাবে সম্ভব না, মোটামুটি মেসে থেকেই পড়াশোনা করতে হবে। কিন্তু বাসার ভাইয়ের মাধ্যমে আমার এই ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবং বাসার ভাই যে এই আর্টস থেকে যে পড়াশোনাটা শুরু করলো কোচিংয়ে, বা পড়াশোনাটা শুরু করলো বাড়ি থেকে, এই যে কষ্ট করে আসা, তারপরেও কোচিংয়ে বাসার ভাইদের সময় আমাদের কোচিংয়ে প্রায় কেমন 150-র মতো স্টুডেন্ট, তাই না? জি ভাইয়া, 150 দেড়শোর বা মতো। 160-65 এরকম স্টুডেন্ট। জি ভাই, তো এরকম ছিল। 160-65 স্টুডেন্টের ভিতরে বাসার ভাই এই যে 10 মাসের যে একটা প্রিপারেশন, আমাদের কোচিংয়ে যখন ফাইনাল মডেল হয়, মানে একেবারে সবার মিলে পরীক্ষা হয় এবং বাইরে থেকেও কিছু স্টুডেন্ট পরীক্ষা দেয়, এই ওভারঅল পরীক্ষা মিলে বাসার ভাইয়ের যে পজিশন ছিল সেটাও কিন্তু চোখে পড়ার মতো। আমরা বাসার ভাইয়ের কাছ থেকেই শুনবো বাসার ভাই ওই সময় রেজাল্টটা কেমন হতো। বাসার ভাই আপনি যখন লাস্টের দিকে, যখন আমার ফাইনাল প্রিপারেশন যখন শেষ, আমরা যখন ডুয়েটের মতো করে মডেল টেস্ট নিতাম, তখন তো আমাদের কোচিংয়ে পরীক্ষা দিত প্রায় বাইরের স্টুডেন্ট সহ, মানে যারা আমাদের কোচিংয়ের না তারা সহ প্রায় 200-250-র কাছাকাছি পরীক্ষা দিত। জি ভাই, আপনার লাস্ট 3টা মডেলের রেজাল্ট বা পজিশন কি মনে আছে? আনুমানিক বললেও হবে। আমার ফার্স্ট মডেলে ছিল 6, সেকেন্ড মডেলে 4th, আর থার্ড মডেলে খুব সম্ভবত 7 ছিল, এরকম চিন্তা করা যায়, মানে বাসার ভাই আসলে কিভাবে সম্ভব? ও বাড়ি থেকে পড়াশোনা করত, নিজের খরচ নিজে মেনটেন করত, ও আর্টসের স্টুডেন্ট ছিল, এত দূর থেকে যাওয়া আসা করত, এরপরেও সে কিনা 250 স্টুডেন্টের ভিতর পড়াশোনা করে তার পজিশন 4, 5, 6, 7 এগুলোর ভিতরে রাখতো। বাসার ভাই আপনাকে আবার নতুন করে কনগ্রাচুলেশন, মানে এভাবে আসলে সত্যিই কঠিন ব্যাপার। তো বাসার ভাই আপনি যখন চান্স হয়ে গেল, যখন আপনার আব্বা আম্মাও তো অনেক আশা করেছিল, তারপরে ধরেন তারাও তো দেখতেছে যে আপনি চোখের সামনে কতটা কষ্ট করতেছেন, মানে আপনি চান্স যখন পান, মানে দুইটা যখন রেজাল্ট দেয়, ওই সময়ের 1-2 মিনিটের অনুভূতিটা কেমন? মানে আপনার আব্বু আব্বু আম্মুর ফিলটা কেমন, আপনার ফিলটা কেমন, আর আমরা টিচার বা বড় ভাই হিসেবে যে আমাদের বিষয়টা, এইটুকু একটু বলেন আপনি। আসলে আমাদের রেজাল্টটা দেয় দুপুরের পরে 2টা-2:30টার দিকে। তখন আমি যখন ফার্স্টে দেখি আমার এক বড় ভাই আমারে কংগ্রাচুলেশন জানাইছে। তারপরে আমি মানে মানে ভাইয়ারে জিজ্ঞাসা করলাম যে কংগ্রাচুলেশন কেন জানাইছে? পরে ভাইয়া বলতেছে যে তোমাদের এডমিশন টেস্টের রেজাল্ট দিছে, তুমি চান্স পাইছো। পরে আমি বিশ্বাস করতে পারতেছি না আসলে আমি চান্স পাইছি। পরে মানে বললাম যে ভাইয়া শিটটা দেন। পরে ভাইয়া দেখলাম শিটটা দেখাইলো। পরে দেখলাম যে আসলে আমার নাম আছে। পরে আব্বু আম্মুরে বললাম। পরে ভাইয়ারা আমারে ফোন দিল, মেসেজ দিল সবাই। আমি আব্বু আম্মুরে বললাম। আমার আম্মু খুব খুশি হয়েছে, কারণ আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়।
তখন আমার আম্মু তখন থেকে মানে অনেক কষ্ট করে আমাদের ভাই বোনদের পড়াশোনা করাইছে, অনেক কি করাইছে অনেক কষ্ট করে। তখন যখন আমি আম্মুরে বলি যে আমি মা ডুয়েটে চান্স পাইছি, তখন আম্মু খুব খুশি হয়, আব্বুও খুব খুশি হয়। এটা একটা অন্য ওরকম অনুভূতি বাসার জি ভাই, তাই না? জি মানে এই অনুভূতিটা আসলে মানে এই স্বাদটা যারা ভোগ না করছে তারা আসলে এটা কিন্তু কখনোই বুঝতে পারবে না। বাসার ভাই, নতুন করে আমি একটা বিষয় এখনই শুনলাম, এটা আমি জানতাম না। আপনি বললেন যে আপনার আব্বু হুম, অ্যাক্সিডেন্ট করে। হুম। তো আপনার আব্বু যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তার মানে কি, মানে পরিবার তো দেখা গেছে যে পরিবারের চলাফেরা বা আনুষাঙ্গিক এটা তো আপনার আব্বু মনে হয় অনেকটুকু সাপোর্ট দিতে পারতো না। না, আমার আম্মু খুব কষ্ট করে মানে আমাদের পড়াশোনা করাইছে। আমার ভাইয়াও খুব কষ্ট করছে, যথেষ্ট সাপোর্টিভ ছিল। বা আমার সবসময় আমার ফ্যামিলি আমার ডিসিশনের উপরে মানে সব বিশ্বাস করতো যে আমি কখনো ভুল ডিসিশন আপনাকে নিব না। সাপোর্ট করতো হ্যাঁ, সবাই। সবসময় আমার কখনো আমি কোনো বিষয়ে ডিসিশন নিলে কখনো না করতো না। যে তারা ভাবতো যে আমি সবকিছু ভেবে চিন্তেই ডিসিশনটা নিয়েছি। তার মানে ভাই শুরু থেকে, মানে আপনার যে শুরু হুম, থেকে, আমি যদি বলি প্রাইমারি থেকে, হুম, এই সময় পড়ালেখাটা খুব কঠিন ছিল। জি, কারণ আপনার আব্বা তো সাপোর্ট দিতে পারতো না, আপনার আম্মুকে স্ট্রাগল করতে হতো আপনাদের পড়ালেখার জন্য, আপনার ভাইও আপনার জন্য হুম, কষ্ট করছে। কিন্তু এরপরে যখন 8, 9 বা 10-এ উঠে গেছেন তখন থেকে তো নিজেই হ্যাঁ, নিজেরটা হুম, অনেকটুকু করতে পারেন। তো বাসার ভাই, এই যে আর্টস থেকে আপনি ডুয়েটে চান্স পাইলেন, চান্স পাওয়ার পরে ডুয়েটের ভিতরের যে পড়াশোনা, আপনি দেখতে দেখতে ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টার, হুম, সেকেন্ড ইয়ারের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দুটাই শেষ করলেন। জি, তো ভিতরের পড়াশোনাগুলো আসলে কেমন? আপনি আর্টসে থাকার কারণে কি হুম। ভিতরের পড়াশোনায় খুব বেশি প্রবলেম হচ্ছে আপনার? বা আমি যদি সরাসরি বলি যে আপনার ডুয়েটের রেজাল্ট কেমন, আপনি কিভাবে এখন কিভাবে মেনটেন করেন? আসলে আমার ডুয়েটের রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো। এখনো টপ 15 এর মধ্যে আছি। মানে আপনি হুম, প্রথম হুম, 15 জনের ভিতরে আছেন। জি ভাইয়া। আমি এখানে আরেকটা প্রশ্ন হুম, করি, আপনি যে ডুয়েটে চান্স পাইলেন, হুম। আপনার মেরিট পজিশন কত? আমার মেরিট পজিশন 15 ছিল। 15। হুম, মানে বাশারের মেরিট পজিশন 15তম 120 জনের ভিতরে, 15তম। মানে কি বলবো আর। এখন ভাই রেজাল্ট কেমন আপনার? 3.5? এখন লাস্ট সেমিস্টারে 3.74 ছিল। 7.4? জি। ওয়াও! হ্যাঁ। আর এর আগের সেমিস্টারে 3.34 ছিল। আচ্ছা, বাশার ভাই মানে তার লাস্ট সেমিস্টারে 3.74। আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এ 3.74, আসলে 3.74 ডুয়েটে 3.74 মানে যে কি, এটা আমি বা আমাদের আশেপাশে বা এটার সাথে যারা জড়িত তারা খুব ভালোভাবেই জানে। যেমন আমি আসমাউল, আমি 2014 সাল থেকে স্টুডেন্ট পড়াই। আমার কোচিংটা হলো 19 সাল থেকে। এখন পর্যন্ত আমি ছোট ভাইদেরকে পড়াচ্ছি, ছোট ভাইরা আমার কাছে আছে। আমি দেখা গেছে যে বাসারের টিচার, বড় ভাই, আমার ডুয়েটের সিজিপিএ 2.222। মানে আমি অ্যাটলিস্ট বিএসসি কমপ্লিট করছি, আমার কিন্তু 3 পয়েন্ট না। আমি অন ক্যামেরাতেই বলে দিলাম যে আমার পয়েন্ট 3 না। কিন্তু বাসার ভাই এই যে এত কিছু মেনটেন করে 3.74, মানে চিন্তা করা যায় না এইরকম রেজাল্ট। যাক বাসার ভাই, আসলেই আপনার লাইফের স্ট্রাগলটা একটু অন্যরকম। আপনি আসলে, আমি বাসার ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখছি, এই ছেলেটা কখনো টাইমকে কখনো অবহেলা করে না। এবং বাসার ভাই এই যে রেজাল্ট করছে, এত ভালো রেজাল্ট করতেছে ডুয়েটে, এত কিছু করতেছে, এটার বাইরেও পাশাপাশি সে আবার আরেকটা কাজ করে। আরেকটা কাজ কি বাসার ভাই, আমি কি প্রশ্ন করবো না আপনি বুঝছেন? আপনার ওই আহ, প্রোগ্রামিং কোর্সটা, জি ভাই। আমরা জানি যে ওই প্রোগ্রামিং কোর্সটাতে অ্যাটলিস্ট দিনে হুম, অন্তত 4 থেকে 5 ঘন্টা করে সময় দিতে হয়। জি ভাই আপনার ওই অবশ্যই। প্রোগ্রামিং এর কোর্সটার ব্যাপার কি বলেন? আমার প্রোগ্রামিং এর কোর্স আমি সবসময় রেগুলারিটি মেনটেন করি। যেমন আমি যদি কোনো কিছু করি এটা প্রতিদিন করার চেষ্টা করি। যেমন আমি ক্লাস করি, আমার ক্লাস কখনো যদি আনফরচুনেটলি অসুস্থতা ছাড়া, যে আজ থেকে মানে ডুয়েটে 2 বছর যাবত ক্লাস করতেছি, একদিনও আমার ক্লাস মিস নেই। কোনোদিনও আমার ক্লাস মিস নেই। ইভেন পলিটেকনিকেও 2-1 দিন মানে খুব অসুস্থ না থাকলে মিস করি না। এডমিশনে ছিলাম, এডমিশনেও মনে হয় না কোনোদিন ক্লাস হয়েছে আমি বাসায় বসেছিলাম ইচ্ছা মতো, এরকম কোনো ছিল না। আমার বাসা এই কোচিং থেকে প্রায় আমার বাসা ছিল প্রায় 10 কিলোমিটারের মতো। আসা যাওয়ায় প্রায় 2 ঘন্টা সময় নষ্ট হতো। তবুও আমি মানে চেষ্টা করতাম যতটুকু সম্ভব, মানে এই আসা যাওয়ার মাঝেও একটু পড়াশোনা করতাম। হুম। অনেকে মোবাইল হাতে থাকলে আসা যাওয়ার মাঝে মোবাইল টিপে সময় নষ্ট করে, আমি ওই সময় নষ্ট করতে চাইনি। মোটামুটি পড়াশোনা করতাম, আসা যাওয়ার মাঝেও দেখতাম পড়াশোনাগুলো যেগুলো ছিল। মানে কোনোভাবেই আমি সময়টা নষ্ট করতে চাই নাই, কারণ যারা এখানে ছিল ডুয়েটে মানে এডমিশন মেসে ছিল, তারা তো পড়াশোনা করতেছে, তাদের থেকে যদি আমি পিছিয়ে যাই তাহলে তো আমি তাদের সাথে পেরে উঠতে পারবো না। সেই হুম। চিন্তা ভাবনা থেকে আসলে একটু পড়াশোনা করা বা দেখা পড়াশোনাগুলো। বাসার ভাই টাইম ম্যানেজমেন্টটা অন্যরকম, সে কখনোই সময় নষ্ট করে না।
মানে আমি যতটুকু দেখছি, আমি বাসার ভাইকে প্রায় কত বছর হবে ভাই, প্রায় 7 বছর। হ্যাঁ আপনি যখন সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যখন, হ্যাঁ তখন থেকে সেকেন্ড ইয়ার মনে হয়, সেকেন্ড সেকেন্ড ইয়ার। ইয়ার তখন থেকে আমি আপনাকে মোটামুটি ভালোভাবে চিনি। জি ভাই। আর ডুয়েটে অ্যাডমিশন আসার পর তো আপনি আমার কাছে কাছে প্রত্যেক দিনই দেখা হইতো, জি ভাই। 2 দিন পর পর। আচ্ছা বাসার ভাই, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করেন, সেটা হচ্ছে এই যে আপনি যেভাবে পড়াশোনা করতেন, এক একজনের পড়াশোনার স্টাইল তো এক এক রকম, কিন্তু আপনার তো চলাফেরাটা একটু অন্যদের থেকে আলাদা, কারণ আপনাকে ম্যানেজ করা লাগতো বাড়ি এবং এই যে এতটুকু পথ যাওয়া আসা। আপনি আসলে এই কোচিং এর পড়াশোনাগুলো বা কোচিং এর আবার যে পরীক্ষা হইতো, ধরেন সাপ্তাহিক পরীক্ষা বা পরবর্তী পরীক্ষা, আপনি সব মিলিয়ে এই পড়ালেখাগুলো কিভাবে ম্যানেজ করতেন, কি স্টাইলে পড়াশোনা করতেন আপনি? আসলে আমার পড়াশোনার ধরনটা ছিল এরকম, আমি যেদিন যেই ক্লাস কোচিং এ যেই ক্লাসগুলা করাইতো বাসায় গিয়ে ওই ক্লাসগুলা আমার এক্সট্রা খাতা ছিল। ওই খাতায় আমি সুন্দর করে উঠাইতাম। যাতে আমি পরবর্তীতে রিভিশন দিতে পারি, পরবর্তীতে পড়তে পারি। এর জন্য আগে সুন্দর করে ফেস করে উঠাইতাম। তারপরে ওইটা আমি পড়ে নিতাম। এবং রেগুলারলি যতটুকু সম্ভব রেগুলারলি পড়াশোনা করছি। আর আমার আমার পড়াশোনার অনেকটা ছিল। মানে আমি খুব বেশি যে পড়াশোনা করতাম ওইরকম না, আমি ঘুমাইতাম। বিশেষ করে আমার রাত ১২টার ভিতরে ঘুমাইতে হতো। বেশিরভাগ সময় আমি ১১টার মধ্যে ঘুমায়ে যেতাম। ওইদিকে ৬টা-৭টার মধ্যে উঠে পড়তাম এবং রেগুলারলি পড়াশোনা করতাম। যেদিন কোচিং এ যাইতাম ওইদিন একটু কম পড়াশোনা হইতো। কারণ হুম। কোচিং ক্লাস ছিল, যাতায়াতে একটা সময় নষ্ট হইতো। কিন্তু যেদিন কোচিং ছিল না একদিন পরে পড়তে ক্লাস হয়। যেদিন কোচিং ছিল না ওইদিন মোটামুটি সারাদিনই পড়াশোনার চেষ্টা করতাম। আর আমার পড়াশোনার সবচেয়ে কঠিন সময় ছিল যখন আমাদের কোচিং এর মডেলগুলা শুরু হয়। কারণ তখন বিশাল বড় সিলেবাস হুম। জমে গেছে। তখন রিভিশন দেওয়া। তো আমি চেষ্টা করছি, আমাদের কোচিং এ ৩ টা মডেল হইছে। ৩ টা মডেলেই প্রায় ৬ থেকে ৭ দিন করে সময় থাকতো। ৬ থেকে ৭ দিনে পুরা ফুল সিলেবাসটা কমপ্লিট করা। যেমন ২ দিন আমি ফিজিক্স পড়তাম, ২ দিন ম্যাথ পড়তাম, ১ দিন কেমিস্ট্রি পড়তাম, হাফ দিন ইংলিশ পড়তাম, আর ১.৫ দিনের মতো প্রায় ডিপার্টমেন্ট পড়তাম। এইভাবে আমার ৩ টা মডেল ছিল। আর এডমিশনের আগে ৭ দিন আগে আমাদের কোচিং ছেড়ে দিছিল। ওই ৭ দিনে এই লাস্ট ১ মাস আমার প্রায় মানে ৪ বার রিভিশন দেওয়া হয়েছে এবং তখন আমার খুব মানে অনেক পড়াশোনা হইছে। তখন খাওয়া ঘুম বাদে মানে সবসময় পড়াশোনা করতাম। বাহিরে তো আমি লাস্ট ১ মাস যাবৎ আমি বাসা থেকে মানে শুধু পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হইতাম। নাইতো আমার বাসার পাশের বাড়িও কেউ জানতো না যে আমি বাসায় আছি কিনা। সো ওই অনেক কষ্ট করছি লাস্ট উইকে। আর শুরুর দিকেও পড়াশোনা করছি। কারণ শুরুর দিকে নতুন টপিক গুলা আয়ত্ত হুম। করা, তখন আর্টসে আর থাকার কারণে। আর্টসে থাকার কারণে ডাবল প্রিপারেশন নিতে হইতো। অনেক বেশি প্র্যাকটিস করতে হইতো ম্যাথ গুলা। অনেক টপিক গুলা ভালোভাবে বুঝতে হইতো। না বুঝলে ভাইদের কাছে জিজ্ঞাসা করতে হইতো, জানতে হইতো। অনেক কষ্ট করতে হইতো। যার কারণে অনেক কষ্ট করে আমি গুছাইয়া নিছি। আমার যে নোটটা ছিল নোটটা গুছায় নিছি। যার কারণে পরবর্তীতে মডেলগুলা, পরীক্ষাগুলা, বড় পরীক্ষাগুলো আমি সুন্দরভাবে দিতে পারছি। কারণ আমার সবকিছু গোছানো ছিল। জাস্ট আমি পড়ছি, ওই অনুপাতে পরীক্ষাগুলা দিছি। যার কারণে আলহামদুলিল্লাহ ভালো হইছে এই সবকিছু। গোছানোটা কিন্তু বাসার ভাই অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ দেখা গেছে যে অনেকে শুধু পড়ে শেষ করে ফেলে, হুম, কিন্তু লাস্টে যায় যখন রিভিশন দিবে কি পড়ছে সেটাই আর মনে রাখতে পারে না। বাসার ভাইয়ের সাথে আমার একটা মজার বিষয়, সেটা হলো, বাসার ভাই আপনার কি মনে আছে আপনি যেদিন চান্স পান আপনার সাথে, আমি রাস্তাতে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, বাসার ভাই কোচিং এ ক্লাস নেবেন তো, কোচিং এ ক্লাস নেবেন কিনা, তো কোন সাবজেক্ট কোচিং এ ক্লাস নিতে চান, আপনি কিন্তু আমাকে আর্টসের স্টুডেন্ট হওয়ার পরেও আপনি আমাকে একটা সাবজেক্টের নাম বলছিলেন, বলেন তো কোন সাবজেক্ট? কেমিস্ট্রির কথা বলছিলাম ভাইয়া। কারণ মানে আমার কেমিস্ট্রি খুব ভালো লাগতো আসলে। মানে পড়তে অনেক বেশি কেমিস্ট্রি পড়ছি আমি। ফিজিক্স থেকে অনেক বেশি কেমিস্ট্রি পড়ছি। কেমিস্ট্রি পড়তে আসলে কেমিস্ট্রির প্রতি সত্য ভালো কথা লাগা। বলতে কি বাসর ভাই, হুম, হুম, আসলে কেমিস্ট্রির পিছনে আপনি যেভাবে সময় দিচ্ছেন, হুম, আপনার চান্সটা অনেক বেশি ইজি হয়ে গেছে, এবং আপনি যে একটা প্লেসমেন্টে চলে আসছেন, এটা কিন্তু কেমিস্ট্রির জন্যই, কি হুম। বলেন আপনি? জি ভাই, হ্যাঁ অবশ্যই কেমিস্ট্রির জন্যই। আর আমার ইংলিশটাও অনেকটা হেল্পফুল ছিল। আমি ইংলিশে প্রায় আমাদের ৩০ মার্ক ছিল। আমি ২৯ মার্কে অ্যান্সার করতে পারছিলাম। ইংলিশ কি আপনি আগে থেকে ভালো পারতেন? আগে থেকে ভালো পারতাম। আমি মানে 9-10 এ যতটুকু পড়ছি আমি আবার টিউশনি করাতাম। ও তখন আচ্ছা। আমার গ্রামারগুলো হইতো। হ্যাঁ, এবং পরে আপনাদের সময় প্রশ্নতে একেবারে বেসিক থেকে হ্যাঁ, বেসিক জিনিসপত্র, আপনি হ্যাঁ, মনে হয় 9-10 এরও অনেক কিছু আনসার করতে পারছেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। ওইগুলা দিয়ে আমি মোটামুটি মানে ২৯ নাম্বারের মতো অ্যান্সার করছি। আমি ৩০ ছিল। বাহ! মানে খুবই ভালো। বাশার ভাই, হুম, আরেকটা বিষয় আমার আমার হুম, ভিতরে জানতে ইচ্ছা করতেছে। এটা হুম, সবার জন্য না। হুম, তো আপনি যেহেতু আমার সাথে আছেন, এখন সবাই দেখতেছে যেহেতু সবাই জানবে। হুম, বিষয়টা হচ্ছে ভাই, দেখা গেছে যে আপনার লাইফস্টাইলটা একটু অন্যরকম। আপনার আব্বু আপনার তো হুম, মানে তারও কিন্তু একটা কষ্ট যে আপনি আপনার জন্য সে অনেক বেশি কষ্ট করে যে আপনাকে একটা ইফোর্ট দিবে, সে হুম, অসুস্থ থাকার কারণে আপনি ওই ইফোর্টটা দিতে পারতেছে না। আবার আম্মু তো বললেনই আপনি হুম, অনেক কষ্ট করতেছে। আপনার জন্য অনেক কষ্ট করছে ছোটবেলা থেকে। আবার আপনার ভাইও কষ্ট করছে। তো অনেক সময় হয় কি বাসার ভাই, যে আমরা যে আমাদের যে আপনজন আছে, আমাদের মা,
ভাই বাবা যারা আমাদের জন্য কষ্ট করে, মানে আমাদের একটা মানে নিজেদের ভিতরে একটা ব্যারিয়ার থাকার কারণে আমরা অনেক সময় আমাদের মুখের কথাটা প্রকাশ করতে পারি না। অনেক সময় যে মাকে কিছু বলা হয় না, অনেক সময় ভাইকে যে কিছু বলা হয় না। তা আমি এই ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনি আমাদের এই ক্যামেরার সামনে, এখন তো আপনার বাবা মা আপনার কাছে নাই, আপনি আসলে আপনার বাবা মা ভাইকে বলতে পারেননি, এরকম কোনো কথা কি আপনার ভিতরে আছে? যদি থাকে তাহলে আমরা শুনতে চাই, এবং আমাদের সাথে সাথে আশা করি আপনার বাবা মাও কোনো কোনো একদিন না একদিন, কোনো সময় না কোনো সময় শুনবে বিষয়টা। আসলে আমার বাবা মাকে মানে জড়িয়ে, বাবা মা ভাই বলেন তাদেরকে জড়িয়ে আমার কৃতজ্ঞতাটা প্রকাশ করা হয় না, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি আজকে এই পজিশনে আসছি। তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। আমি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতাম, তারা কখনো আমাকে না করে নাই, কারণ তারা মানে বিশ্বাস করতো আমার উপরে যে আমি আসলে সিদ্ধান্তটা জেনে বুঝে, যতটুকু সম্ভব জেনে বুঝে তারপরে নিয়েছি। তাই তারা কখনো আমার সিদ্ধান্তে না করে নাই বা কোনো মানে দ্বিমত পোষণ করে নাই। যতটুকু মানে যখন আমি কোনো সিদ্ধান্তে জানাইছি, যে বলছে আচ্ছা ঠিক আছে তুমি করতে পারো। যাক, আমরা বাসার ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, শুনলাম। আসলে আপনারাও যারা অ্যাডমিশনে আসার চিন্তা ভাবনা করতেছেন, টাকা পয়সা প্রবলেম, আসলে প্রবলেম মানুষের থাকবেই। প্রবলেমের কারণে যদি আমরা থেমে যাই তাহলে আসলে হবে না। এবং আমি যে সবাইকে আপনাকে অ্যাডমিশনে আসতে বলতেছি, ব্যাপারটা তাও না। আমি আসলে সেই স্টুডেন্টগুলোকে অ্যাডমিশনে আসতে বলি যাদের এই যে এই জায়গাটাতে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, যারা একজন পাবলিকিয়ান হতে চান, ডুয়েটিয়ান হতে চান, এরকম একটা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করতে চান, যাদের ভিতরে প্রবল আকাঙ্ক্ষা আছে, প্রচণ্ড আকাঙ্ক্ষা, তারাই যদি কেবল আসেন তাহলে যত বাধা বিপত্তি হোক না কেন তারাই কেবল সব কিছু উতরাইয়ে যাবেন, অন্যথায় এই জার্নিটা পার করা খুব কঠিন। এখন আমি বাসার ভাইয়ের কাছ থেকে, মানে সব শেষের দিকে আমরা বাসার ভাইয়ের কাছ থেকে আমি দুইটা বিষয় জানবো। একটা হচ্ছে যে প্রথম বিষয়টা বলি, সেটা হচ্ছে বাসার ভাই, আপনি এখন ছোট ভাই যারা অ্যাডমিশনে আছে অথবা সামনে যারা আসবে, এদের উদ্দেশ্যে যদি কোনো উপদেশ দেন। আসলে যুদ্ধে যাওয়ার আগে হেরে গেলে হবে না, যুদ্ধে যেতে হবে, ফাইট করতে হবে, তারপরে রেজাল্ট যেটা হোক সেটা মেনে নেওয়া যাবে। মেনে নিতে হবে, গুড। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে যদি নিজে হেরে যায়, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এগুলো আসলে বললে কোনো মানে হয় না। কারণ ডুয়েট এডমিশনের সিট কিন্তু এমনি, মানে ডুয়েটের সিট কিন্তু এমনি কাউকে দিয়ে না, সবাই সিটের ভাগিদার। এখন রাইট। আমার সিটটা যদি আমি এমনি এমনি ছেড়ে দিই, যুদ্ধ না করে, কেউ যদি আমার সিটটা এমনি এমনি পেয়ে যায়, তার তো কোনো মানে হয় না। আমার সিট, আমার অধিকার আছে। আমার সিটটা যদি আমার কাছ থেকে নিতে হয়, তাহলে আমার সাথে যুদ্ধ করে, পড়াশোনা করে সেটা দিয়ে নিতে হবে। রাইট। আসলে ভাই, মানে কখনোই মানুষ ধরেন কাউকে এমনি এমনি কিছু ছেড়ে দেয় না, না। ছিনিয়ে নিতে হয়। হ্যাঁ, সফলতা কিন্তু আসে না, সফলতাকে ছিনিয়ে নিতে নিতে হয় হয় অন্যদের সাথে পরিশ্রমে। স্ট্রাগল করে, হুম, কষ্ট করে। এবার বাসার ভাই, আমরা একেবারেই শেষের দিকে আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাবো। সেটা হচ্ছে যে আপনি এই যে শুরু থেকে তো আমরা এই পর্যন্ত শুনলাম, আপনার এখন ফিউচার প্ল্যান, মানে আপনি সামনে কি ভাবতেছেন যে ডুয়েটে বিএসসি কমপ্লিট করার পরে আপনি আসলে ক্যারিয়ারের দিকে যাবেন, অথবা নিজেকে নিয়ে কি ভাবতেছেন যদি একটু বলেন। আসলে আমার নিয়ে অনেক বড় কিছু আশা নাই, যেহেতু আমার বাবা অসুস্থ। অসুস্থ, হ্যাঁ। আমি চাই যে আমার মা বাবার কাছে থাকতে, মা বাবার সেবা করতে, যতদিন বাঁচি মা বাবার সাথে থাকতে। খুব বেশি ইচ্ছা নাই, যতটুকু সম্ভব দেশে থাকি, দেশের উন্নয়ন কাজ করব, দেশের জন্য কাজ করতে চাই। তার মানে আপনি যে দেশের বাইরে যাবেন না এটা মোটামুটি কনফার্ম। জি ভাই, এটা আপনার অনেক কনফার্ম। ফ্রেন্ড কিন্তু এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। জি। মানে আমাদের ডুয়েটের ক্ষেত্রে হচ্ছে কি, ধরেন দিন দিন আমরা একটা বিষয় দেখতেছি যে আমাদের সময়, ধরেন আমি বিএসসি কমপ্লিট করছি কত 18-এর দিকে, 18-র দিকে আমার কমপ্লিট হয়েছে। তো আমাদের ওই সময়টাই দেশের বাইরের বিষয়টা খুব একটা ইয়ে ছিল না। কিন্তু এখন এই যে এখন যে আমার স্টুডেন্ট বা আপনারা যারা ছোট ভাই, আমিও তো সবসময় তাদেরকে মোটিভেট করি দেশের বাইরে যাওয়ার জন্য। কারণ আমি চাই যে আমার ম্যাক্সিমাম ছোট ভাই যারা একটু ওই রকম, তারা দেশের বাইরে গিয়ে দেশের বাইরে সেটেল হোক, ওখান থেকে দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসুক, দেশের জন্য কিছু করুক। তো আপনাদের সাথে অনেকেই তো প্রিপারেশন নিচ্ছে একেবারে। জি। আপনি মোটামুটি ডিটারমাইন্ডেড বা কনফার্ম যে আপনি দেশের বাইরে যাচ্ছেন না? জি না ভাইয়া, এটা কি শুধু ভাই ফ্যামিলির জন্য নাকি নিজের জন্য? আসলে আমি চাই যে আমার মা বাবা যতটুকু আমার জন্য কষ্ট করছে, আমি যাতে তাদের সাথে থাকতে চাই, তাদের শেষ বয়স পর্যন্ত তাদের কাছে সেবা করতে চাই। কারণ তাদের এই কষ্টের বিনিময়ে কিন্তু আমি আজকের এই পজিশনে, সো তাদের কাছে শেষ পর্যন্ত থাকতে চাই। বাসার ভাইয়ের অনেক ডুয়েট জার্নি থেকে শুরু করে আমরা ব্যক্তিগত বিষয় সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। আমরা একেবারেই শেষের দিকে। বাসার ভাই, আপনি কি আর কিছু বলতে চান? কিছু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলেন। যারা ডিপ্লোমা করতেছো, ভালো করে পড়াশোনা করো, নিজের বেসটা স্ট্রং করো, ঠিকমতো পড়াশোনা করো, এবং যাদের সামর্থ্য আছে তারা এডমিশনে আসো। কেউ কারো সিটটা ছেড়ে দিও না, ইচ্ছা করে ছেড়ে দিও না।
হ্যাঁ, নিজের সিটটা যুদ্ধ মাধ্যমে যদি অন্য কেউ নিতে চায় তাহলে যুদ্ধ করেই নিক, পড়াশোনা করেই নিক। কেউ আমরা অযথা কেউ সিটটা দেয়, যুদ্ধে যাওয়ার আগে হেরে যেও না কেউ, এতটুকুই বলতে বাশার চাই। ভাই, আমি শেষ করার আগে একটা ছোট প্রশ্ন করতে চাই, এখনই হুম, আমার হুম, প্রশ্নটা মনে হলো। আপনি জুয়েটে যদি চান্স না পাইতেন, হইতেও তো পারতো তাই হুম। না? এত স্ট্রাগল করে আপনি আসলেন, এত টাকা পয়সা খরচ করলেন, আপনি কি এটা ভাবছিলেন আগে যে ডুয়েটে চান্স না পাইলে আপনার কি হবে বা আপনি কি করবেন? না, এরকম কোনো কিছুই ভাবি না, কারণ আমার দ্বারা বিএসসি প্রাইভেট ইউনিভার্সিটি বিএসসি করা সম্ভব ছিল না। তার মানে কি আমার দেয়ালে পিঠ থেকে আছে, মানে ডুয়েট হতেই হবে। তো ওই অনুপাতে আমি পড়াশোনা করছি, মানে যতটুকু সম্ভব, যাতে আমার, আমি চান্স না পেলে আমার কোনো আফসোস না থাকে যে আমার যা এইটার কারণে, হ্যাঁ। এতটুকু ত্রুটির কারণে আমি চান্স পাইনি। এর জন্য আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি, পড়াশোনা করছি। এটাই হলো ব্যাপার। আসলে আমি সবাইকে একটা কথা বলি যে মানুষের জীবনে অনেক বেশি অপশন থাকে, একজন মানুষের বেশি জীবনে যত বেশি অপশন, সেই মানুষ তত দুর্বল, সে সফলতার দিকে তত বাধাগ্রস্ত হবে। মানুষের সামনে আসলে কোনো অপশন থাকা যাবে না। একটা রুমের ভিতরে, একটা আবদ্ধ রুমের ভিতরে আপনি যদি একটা বিড়ালকে আটকায়ে যদি তাকে তাড়া করেন অথবা তাকে মারার জন্য চেষ্টা করেন, বিড়াল দুই একবার সর্বোচ্চ অল্প কিছু সময় পালানোর চেষ্টা করবে, কিন্তু যখন দেখবে যে দরজা জানালা সব কিছু বন্ধ, তখন বিড়ালের চেহারা আর বিড়ালের মতো থাকবে না, বিড়ালের চেহারা তখন বাঘের মতো হয়ে যাবে। তখন বিড়াল আপনাকেই এমনভাবে আক্রমণ করবে বা তার ফেসটা, তার চেহারাটা এমন হয়ে যাবে যে আপনি নিজে বিড়ালের জন্য দরজা খুলে দিতে বাধ্য থাকবেন। আসলে আমাদের ব্যাপারটাও এরকম, আমরা যখন কোনো কিছু চিন্তা করি, যখন কোনো কিছু পেতে চাই, তখন আমাদের আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা চেষ্টাটা এমন হওয়া উচিত যে এইটা ছাড়া আমার আর কিচ্ছু নাই। যদি ওইটা না থাকে তখন দেখা যাবে যে ওটা না থাকলে কি হয়। তো দর্শক, আপনারা অনেক কিছুই মোটামুটি শুনতে পারছেন, অনেক কিছুই জানতে পারছেন, অনেক কিছুই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের আরও এই বিষয়গুলো, অ্যাডমিশন বিষয়ে বা আনুষঙ্গিক বিষয়ে যদি আমাদের কাছে অথবা আমরা যে অতিথি নিয়ে আসি, আজকে আছে বাশার ভাই, তাদের কাছে যদি কিছু জানার থাকে, তাহলে আমাদের আপনারা ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে যদি ইনবক্স করেন, আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আবুল বাশার ভাইকে, এরকম একটা সময়ে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব কিছু তুলে ধরার জন্য। বাশার ভাইকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ ভাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।